নমস্কার। অটিজম মম কাকলি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাকলি। আমার আজকের ভিডিওতে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা নিয়ে সমাজে অনেক ধরনের বিভ্রান্তি আর ভুল ধারণা আছে। আজকের ভিডিও টপিকটা হচ্ছে অটিজম। অটিজম কোনো মানসিক ব্যাধি নয়, আর এটা কোনো রোগও নয়। এম আজকে আমরা জেনে নেব অটিজম হলে আমরা কি করতে পারি, এর লক্ষণগুলো কি, আর অটিজম কি জিনিস এটা নিয়ে আলোচনা করছি। প্রথমে আসা যাক অটিজম কি। অটিজম এর পুরো নাম হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা এএসডি। এটা একটা শিশুর মস্তিষ্কের বিকাশকে প্রভাবিত করে, ফলে শিশুর ঠিকমতো মস্তিষ্কের বিকাশ হয় না এবং ঠিকভাবে কথা বলতে আর অন্যান্য প্রয়োজনীয় কাজগুলো করতে তাদের অসুবিধে হয়। এবার আসা যাক অটিজম কেন হয়। এটা অটিজম হওয়ার চিকিৎসা বিজ্ঞানীদের কাছে নির্দিষ্ট কোনো কারণ জানা নেই। বিভিন্ন কারণে অটিজম হতে পারে, তার মধ্যে কয়েকটা হলো বিশেষত প্রথমত যে ব্যাপারটা বেশি হয় সেটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর বা জিনগত ব্যাপার। পরিবারের কারো যদি অটিজম থাকে বা এই জাতীয় কোনো মানে কোনো রোগ সমস্যা থাকে যেটা ফলে ডেভেলপমেন্ট ডিসঅর্ডার থাকে, তাহলে ওই ফ্যামিলিতে অটিস্টিক বাচ্চা হওয়ার একটা চান্স থাকে। তারপরে গিয়ে বেশি বয়সে সন্তান ধারণ করলে, তারপরে গর্ভাবস্থায় অনেক রকমের সংক্রমণ হলে বা এমন কোনো ওষুধ খেলেন মা যেটা খাওয়ার ফলে শিশুর ডেভেলপমেন্টের প্রবলেম হয়ে গেল, এমনও হতে পারে। এটা তাই ডক্টরকে না জানিয়ে গর্ভাবস্থায় কেউ কোনো দিন নিজে থেকে ওষুধ খাবেন না। তারপরে গিয়ে এনভায়রনমেন্টাল বিভিন্ন ফ্যাক্টরও অনেক ক্ষেত্রে কাজ করে। তার আরেকটা হচ্ছে গিয়ে আপনার যখন বাচ্চা একটা মা প্রেগনেন্ট থাকেন বা বাচ্চা হওয়ার পরবর্তী সময়েও মা স্ট্রেসফুল লাইফ, অধিক দুশ্চিন্তা এবং ডিপ্রেশন এগুলো যদি মায়ের মধ্যে থাকে, তাহলেও সন্তানের মধ্যে ডিপ্রেশন অটিজম হওয়ার একটা প্রবণতা দেখা দেয়। তো এগুলো হলো কারণ। কিন্তু আরেকটা কারণ যেটা আমাদের সমাজের অনেকে মানে কিছু কিছু লোক বলেন, সেটা হচ্ছে ভ্যাকসিন। অনেকে মনে করেন যে ভ্যাকসিন বা টিকা নিলে অটিজম হয়। এটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। চিকিৎসা বিজ্ঞানীরা এর কোনো সত্যতা খুঁজে পাননি। তো এটা শুধুই একটা অপপ্রচার বা একটা ভুল ধারণা মাত্র। আর আর এছাড়া যারা গ্রামাঞ্চলে থাকেন তারা অনেক রকমের সমস্যা ফেস করেন। অনেকে অনেক রকমের উল্টোপাল্টা কথা বলেন যে বিভিন্ন কারণে অটিজম হচ্ছে, বিভিন্ন রকমের উল্টোপাল্টা শক্তির ফলে। এইসব একেবারে ভ্রান্ত ধারণা। এসব এসব একটা কুসংস্কার, এসবে কান দেবেন না কেউ। আর অটিজম হওয়ার পর যখন আপনারা দেখবেন যে অটিজমের লক্ষণগুলো এরপর আসা যাক লক্ষণে। অটিজমের লক্ষণের মধ্যে হচ্ছে বাচ্চা ছোটোবেলা থেকেই আপনার সাথে আই কন্টাক্ট করবে না। এটা একটা অনেক বড় লক্ষণ। বাচ্চাকে আপনি যখন বাচ্চার সামনে গিয়ে কথা বলছেন, দেখবেন যে বাচ্চা অন্যদিকে তাকিয়ে আছে, আপনার দিকে দেখছে না বা আপনার মনে হবে আপনাকে পাত্তাই দিচ্ছে না। কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা বড় লক্ষণ অটিজম হওয়ার। তো আপনারা এরপর আরও বিভিন্ন লক্ষণ দেখতে পাবেন। যেমন ধরুন গিয়ে আপনি একটু বড় হলে বাচ্চা কথা বলতে গেলে ও প্রপারভাবে কথা বলতে পারবে না বা আপনার সাথে ওভাবে কোনো যোগাযোগ রাখতে পারবে না। ওদের সমস্যার কথাগুলো বলতে পারবে না বা হাসি, আনন্দ, সুখ, দুঃখগুলো ঠিকভাবে বোঝাতে পারবে না। ওদের ফিলিংসটা ভেতরে থাকে, ঠিকভাবে প্রকাশ করতে পারে না। এগুলোও একটা লক্ষণ। এছাড়া ধরুন বাচ্চা একা থাকবে, একা খেলবে, অন্য সমবয়সী বাচ্চাদের সাথে মিশতে চাইবে না। তারপরে বা অন্য বাচ্চারাও তাকে অ্যাভয়েড করবে। এমন অনেক লক্ষণ আছে যেগুলো দেখে আপনি বুঝে যাবেন যে বাচ্চার মধ্যে অটিজম আছে। এছাড়া আরেকটা লক্ষণ হচ্ছে বাচ্চা একই জিনিস রিপিট করতে থাকে, বারবার রিপিটেশন ওদের মধ্যে হয়। একটা ওয়ার্ড কেবল বলতেই থাকবে,
এ আবার ধরুন গিয়ে হ্যান্ড ফ্ল্যাপিং হবে এইভাবে করে হাত নাড়াবে, অযথা হাত নাড়াতে থাকবে, অনেকক্ষণ ধরে নাড়াবে। তারপরে একটা জিনিসের উম দিক এ এ একটা জিনিসকে কেন্দ্র করে ও চারিদিকে ঘুরতে থাকবে। কেবল ঘুরতেই থাকবে এইসব। তাছাড়া ধরুন গিয়ে একটা ঘুরন্ত জিনিস ফ্যান হোক বা অন্য কিছু ওদিকে তাকিয়ে থাকা, এইসব অন্যমনস্ক থাকা এসব সবকিছুই হচ্ছে অটিজমের লক্ষণ। তো এসব যদি লক্ষণ আপনি আপনার বাচ্চার মধ্যে দেখতে পান তাহলে সময় নষ্ট না করে অতি সত্বর আপনারা কোনো শিশুরোগ বিশেষজ্ঞের কাছে যাবেন। এম আ পিডি পিডিয়াট্রিশিয়ান বা কোনো চাইল্ড সাইকোলজিস্টের কাছে যাবেন। উনাদের কাছে গিয়ে ব্যাপারটা সুর হয়ে নেবেন, কনফার্ম হয়ে নেবেন। আর উনারাও পরামর্শ দিবেন আপনি কি করছেন, কি করাবেন। তাহলে অটিজমের হলে আপনার করণীয় কি? প্রথমত আপনি চাইল্ড সাইকিয়াট্রিস্ট বা কোনো পিডিয়াট্রিশিয়ানের কাছে গিয়ে আপনি কনফার্ম হবেন ব্যাপারটা। তারপরে উনারা গাইড করে দেবেন আপনাকে প্রপারভাবে। আপনি সময় নষ্ট না করে থেরাপি চালু করে দেবেন। থেরাপিতে আছে স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, বিহেভিয়ার থেরাপি, এগুলো করাবেন। আর আপনি স্পিচ থেরাপি করালে আপনার বাচ্চার যে এই যে যোগাযোগের অসুবিধা, কথা বলছে না ঠিকভাবে, কেউ ১-২ ওয়ার্ড কথা বলে, কেউ ওটাও বলে না, একেবারে চুপ থাকে। তো আস্তে যারা একটু কথা বলছে তারা ধীরে ঠিকভাবে কথা বলা শিখে যাবে, বা যারা একেবারেই বলছে না ওরাও আস্তে বলবে। স্পিচ থেরাপিটা এভাবে চালু করে রাখবেন। তারপরে এর ফলে গিয়ে যোগাযোগটা ভালো হবে। আর কিছুদিন পর আপনি লক্ষ্য করবেন যে বাচ্চা আস্তে আগের থেকে অনেক মনের ভাবটা ঠিকভাবে প্রকাশ করতে পারছে। তারপরে বিহেভিয়ার থেরাপি করাতে পারেন। কারণ বিহেভিয়ার থেরাপি এসব বাচ্চাদের বিহেভিয়ারে অনেক প্রবলেম থাকে। নিত্য নতুন সমস্যার সৃষ্টি হয়। যারা অটিস্টিক প্যারেন্টস তারা অটিজম প্যারেন্টস তারা খুব ভালো করে জানেন যে এ আমাদের বাচ্চাদের কয়েকদিন পর নিত্য নতুন বিহেভিয়ারের সমস্যা দেখা দেয়। এ অদ্ভুত সব কাণ্ড করে। তো এসব থেকে বাচ্চাকে বিরত করতে এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করাতে বিহেভিয়ার থেরাপি খুবই প্রয়োজন। তারপর গিয়ে অকুপেশনাল থেরাপি, এটা খুবই গুরুত্বপূর্ণ। দৈনন্দিন কাজ যেমন ব্রাশিং, স্নান করা, তারপরে চুল আঁচড়ানো, রেডি হওয়া, ড্রেস পরা, এগুলো সবগুলো স্মুথলি হবে, সব কাজ ঠিকভাবে হবে যদি আপনি অকুপেশনাল থেরাপিটা ঠিকভাবে করান। তারপরে গিয়ে আপনার থেরাপিস্টও আপনাকে গাইড করবে। আপনি ওভাবে বাচ্চার সাথে করবেন, কাজগুলো করাবেন, তো ধীরে বাচ্চার উন্নতি হবে। এছাড়া আছে আপনার পারিবারিক পারিবারিক সহযোগিতার দরকার। কারণ আমাদের অনেকের ক্ষেত্রে কি হয়, পরিবারে একটা অটিস্টিক বাচ্চা থাকলে ওকে সবাই অনেক পরিবারে অ্যাভয়েড করতে চায় অনেকে। তো এটা ভালো নয়। সবাই যদি সহযোগিতা থাকে তাহলে বাচ্চাটা ঠিকভাবে বিকশিত হতে পারে। বাচ্চার হুম আ সমস্যা অনেকটাই কমে যাবে। তাই আ পরিবারের সহযোগিতা খুব দরকার। এগুলো হচ্ছে বাচ্চা অটিস্টিক হলে অটিজম যদি বাচ্চার মধ্যে দেখা দেয়, আপনি এগুলো করাবেন। তাহলে ধীরে বাচ্চা এই সমস্যা থেকে বেরিয়ে আসবে। একটা স্বাভাবিক জীবনে যাপন করতে ওর সুবিধে হবে। তো এছাড়া একটা জিনিস ভুলেও করবে না, সেটা হচ্ছে গিয়ে বাচ অনেকে গ্রামাঞ্চলে বিশেষত যেখানে শিক্ষার হার খুবই কম বা অনেকে অন্ধবিশ্বাসী, কুসংস্কারাচ্ছন্ন, ওরা বলে যে অটিস্টিক বাচ্চা বা এরকম কোনো প্রবলেম, নিউরো ডেভেলপমেন্টাল বাচ্চা, ওদের বলে যে নিয়ে যেতে এই বিভিন্ন ঝাড়ফুঁক করা, ওঝা ওদের কাছে। এটা ভুলেও করবেন না। এটা করলে আপনার বাচ্চার ভালো তো হবেই না, উল্টে আরও অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এর জন্য অনেক প্যারেন্টসকে চাপ দেওয়া হয় যে ওখানে নিয়ে যাও, ওখানে অমুক ঠাকুরের নামে একটা শক্তি আছে, ওখান থেকে হেল্প পাওয়া যাবে। এটা ভুলেও করবেন না, আপনারা যাবেন না ওখানে। আপনারা থেরাপি সেন্টারে যান, ওখানে কাজ করান। আর গ্রামাঞ্চলে যাদের বাড়ির আশেপাশে থেরাপি সেন্টার নেই বা অনেক দূরে, বা যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অতটা ভালো নয়, তো যারা থেরাপিটা অ্যাফোর্ড করতে পারছেন না, ওনারা মোবাইলে
দেখে ইউটিউবে দেখে বিভিন্ন থেরাপিস্টদের কাজ, অনেক থেরাপি সেন্টার ওদের চ্যানেল আছে, ওখানে সব কিছু দেখাচ্ছে কি করে কাজগুলো করতে হয়। আপনারা ওখান থেকে দেখে থেরাপিগুলো করাতে পারেন। যারা থেরাপি সেন্টার নিয়ে যাওয়ার মতো সামর্থ্য নেই ওরা এভাবে করতে পারেন, তাহলেও বাচ্চার অনেক উন্নতি দেখতে পাবেন আপনারা। আর ফ্যামিলির সবাই বা অনেক অনেক ক্ষেত্রে ফ্যামিলিতে এমন হয় যে মাকে দোষ দেওয়া হয় যে মা ঠিকভাবে বাচ্চাকে লালন পালন করেনি, ঠিকভাবে কথা বলেনি, ঠিকভাবে বাচ্চার সাথে ছোটবেলায় সময় কাটায়নি, যার ফলে বাচ্চা এমন হয়েছে। তো এইসব দোষ দেবেন না মায়েদের উপর, কারণ মায়েরা এমনিতেই আপনাদের সবার চাইতে মায়েদেরই টেনশন বেশি থাকে বাচ্চাকে নিয়ে। কারণ কোনো মাই চান না যে তার বাচ্চা অসুস্থ হোক বা কোনো রোগ কষ্টে থাকুক। আ সব মায়েরা চান ওদের বাচ্চা ঠিকভাবে জীবনে উন্নতি করুক। তো আপনাদের কাছে অনুরোধ, কেউ কোনোদিন কোনো মাকে এভাবে বলবেন না। কারণ মায়েরা এমনিতে অনেক স্ট্রেসে থাকেন, বাচ্চার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকে। তো ফ্যামিলির সাপোর্টটা দরকার। ফ্যামিলির সবাই যদি বাচ্চার মায়ের পাশে থাকে, তাহলে সেই মা আরো অনেক দ্বিগুণ উৎসাহিত হবে বাচ্চার সাথে কাজ করতে, বাচ্চাকে থেরাপি করাতে, এবং বাচ্চার ধীরে ধীরে এতে বাচ্চার উন্নতিই হবে। আর সামাজিক সচেতনতাও দরকার। সমাজের প্রতিটা ক্ষেত্রে মানুষ এগিয়ে আসতে হবে। অটিজম কোনো রোগ নয়। মনে রাখবেন এটা কোনো অভিশাপ নয়। হ্যাঁ, শুধু একটা ফ্যামিলি, বাবা-মা ওদের কোন জন্মের অভিশাপের ফলে এমন বাচ্চা হয়েছে এটা বলবেন না কেউ। আর এসব বলে মা-বাবার মন ভেঙে দেবেন না। মনে রাখবেন এসব বাচ্চা এগুলো খুবই স্পেশাল। হ্যাঁ, ওদের মনের মধ্যে কোনো ছলনা নেই, কোনো আ খা অসৎ উদ্দেশ্য নেই। ওরা একেবারেই শিশু, ওরা বড় হলে ওরা শিশুর মতোই পবিত্র থাকে। তাই এসব বাচ্চাদের পাশে থাকুন। এ স এটা একটা সামাজিক বার্তা। সমাজের প্রতিটা ক্ষেত্রে মানুষজন এগিয়ে আসুন। ওরা অচ্ছুত নয়। ওদের আপনারাও সবাই এগিয়ে এসে সহযোগিতা করুন। রাস্তায় দেখলে কথা বলুন। ওদের সাথে সুস্থ স্বাভাবিক আচরণ করুন, যাতে ওরাও জীবনে একজন সুস্থ ব্যক্তি হিসাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আজ এই পর্যন্তই। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই এই এই ভিডিওটাকে শেয়ার করে দিন। জ জনসচেতনতা বাড়ানোর জন্য সবার সাথে শেয়ার করুন। আর উম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমার ভিডিওটা লাইক করুন, কমেন্টে জানান কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটাই অনুরোধ রইল। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। নমস্কার।